আচ্ছা, তো আমরা পড়তেছিলাম হচ্ছে ট্রোজান হর্স যে ভাইরাসটা আছে সেটা। এখন এটার ক্যাটাগরি বলে দিবে, যেটার ক্যাটাগরি হচ্ছে এরকম একটা পপআপ উইন্ডোজ আসবে, সেখানে ক্যাটাগরি বলবে যেটা ট্রোজান টাইপস এর একটা ভাইরাস। আর ডেসক্রিপশন কি, এটা হচ্ছে ডেঞ্জারাস ফর মাই কম্পিউটার বা কমান্ডেড ফ্রম অ্যান অ্যাটাকার। অর্থাৎ এটা কি কোনো একটা অ্যাটাকার বা হ্যাকার থেকে পাওয়া। এই কমান্ড যদি এক্সিকিউট করি তাহলে সেই অ্যাটাকার আমার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে ফেলতে পারবে। অ্যাডভাইস কি, রিমুভ দিস সফটওয়্যার ইমিডিয়েটলি। অর্থাৎ আমাকে তাহলে কি করতে হবে, সফটওয়্যারটা যত দ্রুত সম্ভব সেটাকে রিমুভ করতে হবে। তারপরে বলছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার জিনিসটা কি, এটা একটা নেগিভেশন স্পাই দ্বারা তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ কি, ক্যাসপার স্কাই সফটওয়্যার হচ্ছে এমন একটা স্পাইওয়্যার যা টার্গেটের প্রতিটি কি স্ট্রোক রেকর্ডকৃত তথ্য ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দেয়। এটা মূলত ট্রোজানার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমার যদি স্পাইওয়্যার ডক্টর যদি একটা কি, একটা হচ্ছে পিসি টুল বা একটা অ্যান্টিভাইরাস হচ্ছে স্পাইওয়্যার ডক্টর। তাই সে যদি এটা ফাইন্ড করে যে একটা কম্পিউটারের মধ্যে একটা স্পাইওয়্যার আছে, তাহলে সে আমাকে একটা পপআপ উইন্ডোজ এর মাধ্যমে ইনফরমেশনটা দিল। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, সেটাকে রিমুভ করতে হবে। অর্থাৎ আমাকে যদি বলে একটা স্পাইওয়্যার পাওয়া গেছে, তাহলে সেটা আমি যত দ্রুত সম্ভব রিমুভ করে দেবো। তো এই নামগুলো সব মনে রাখতে হবে, স্পাইওয়্যার, ম্যালওয়্যার, তারপরে ট্রোজান হর্স, কম্পিউটার বিভিন্ন ধরনের ভাইরাস, এই নামগুলো। কারণ পপআপ উইন্ডোজ যখন আপনাকে বলবে যে এটা ফাউন্ড হয়েছে ওইটা ফাউন্ড হয়েছে, তখন আপনি নাম দেখে যেন চিনতে পারেন। তারপর বলছে কম্পিউটার ওর্ম। ওর্ম মানে কি, বাংলাতে আমরা ওর্ম কি বলি, কৃমি, তাই না? তাহলে কম্পিউটার বলতে কি, কম্পিউটারের কৃমি হলো বা কম্পিউটারের চিপ হলো একটা কম্পিউটার প্রোগ্রাম যা নিজে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের অনুলিপি পাঠাতে পারে না। কিন্তু এটা কি, এটা ইমেল অ্যাড্রেস বইতে সব অ্যাড্রেসে নিজের কপি পাঠায় এবং পরে সব ঠিকানার বইতে লিস্টের পরিচিতদের ঠিকানা বইয়ে কপি পাঠায়। দ্যাটস মিন কম্পিউটার ওমটা হচ্ছে সে নিজে নিজে কিছু করতে পারে না বা নিজে নিজে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কোনো কিছু পাঠাতে পারে না। বাট আমরা যখন ইমেল পাঠাই না, ধরেন আমি আমার কম্পিউটার থেকে আপনাদের কম্পিউটারে একটা মেইল পাঠাবো বা আপনারা আমাকে মেইল পাঠাবেন, তো এই যে মেইলটা যে পাঠানো হচ্ছে, তখন সে কি করে, কম্পিউটার ওম কি করে, এই মেইল অ্যাড্রেসের সাথে নিজের একটা মেইল অ্যাড্রেসও পাঠায় দেয়। তখন কি হয়, ডেটাগুলো চলে যায়, কিন্তু কি, ওখানে যে কপিটা, ইনফরমেশনের যে কপিটা, পরিচিতদের যে কপিটা, সেই কপিতে সে পাঠায় দেয় হচ্ছে নিজের ম্যালওয়্যার। The computer infected with W32। এখন এই কম্পিউটারটা থেকে গেল হচ্ছে এই কম্পিউটার, এখান থেকে আমি ধরেন এই কম্পিউটারটা থেকে, এটা হচ্ছে অ্যাটাকারের কম্পিউটার। এখন অ্যাটাকার কি করলো, আমাকে কম্পিউটার ওমটা পাঠালো, এটা হচ্ছে আমার কম্পিউটার। আমার কম্পিউটার, এখন কম্পিউটার ওমটা আছে। এখন আমি কি করলাম, আমি বিভিন্ন মানুষকে মেইল পাঠাইছি। এখন এই যে ওম, কম্পিউটার ওমটা আমার কম্পিউটারে আছে, সেটা কি করবে, এই যে বাকিদের কম্পিউটারে কি করবে, চলে যাবে, গিয়ে তাদেরকে ইনফেক্টেড করবে। তো কম্পিউটারও ছড়ায় হচ্ছে এইভাবে একজনের থেকে আরেকজন। তারপরে বলছে বটনেট। এটা ইন্টারনেটের সাথে সংযুক্ত একটা গ্রুপ যা একটা কম্পিউটার ভাইরাস বা ট্রোজান হর্স ব্যবহার করে হ্যাকারের সাথে ঐক্যবদ্ধ। অর্থাৎ সে কার সাথে, বিভিন্ন ধরনের ভাইরাস বা অ্যান্টিভাইরাস, ভাইরাস বা ট্রোজান হর্স এগুলো ব্যবহার করে হ্যাকারের সাথে কি ঐক্যবদ্ধ, মানে হ্যাকারের সাথে মিলে সে কাজ করে। এই গ্রুপে ব্যবহৃত পৃথক একটা কম্পিউটার পরিচিতি হিসেবে পরিচিত। যেমন বটনেট একটা বট হার্ডার বা বট কি, বট মাস্টার নামক অধিবৃত্তজনক কার্যক্রম সঞ্চালন কমান্ডের অধীন হয়। প্রতিটা জম্বি কম্পিউটারের ইমেল যোগাযোগের ঠিকানা স্পাম বিতরণ করে থাকে। অর্থাৎ এটাও ইমেইলের মাধ্যমে ছড়ায়। তো প্রথমে কি করে, দ্য স্ট্রাকচার অফ এ বটনেট। তো একটা বটনেটের স্ট্রাকচার কি, প্রথমে ধরেন এখানে আছে, এই পিসিতে আছে বটনেট।
এখন এখান থেকে গেল এই দুইটাতে, এই দুইটার থেকে আবার এখন এটার সাথে কি এই সব কম্পিউটার গুলো এটার সাথে সংযুক্ত আছে কোনো না কোনো এই কম্পিউটারটা এটার সাথেও কানেক্টেড, এটার সাথেও কানেক্টেড, এটাও এটার সাথে কানেক্টেড, এটাও এটার সাথে, মানে প্রতিটা কম্পিউটার এদের সাথে কানেক্টেড। তো এদের সাথে যদি কানেক্টেড হয় ইনফেক্টেড কম্পিউটার, তখন কি এটা তো অলরেডি বটনেটের সাথে কানেক্টেড আছে, তাহলে আর এই কম্পিউটার গুলা এর সাথে কানেক্টেড, তাহলে কি হলো, এর কম্পিউটার গুলো সবগুলাই হচ্ছে বটনেটের সাথে কানেক্টেড। এই জন্য এখানে লিখছে ইনফেক্টেড কম্পিউটার। তারপর স্প্যাম, স্প্যামটা কি, এই মূলত ইমেল, এটি মূলত ইমেলের ইনবক্সে বা কি ইমেইলের ইনবক্সে বা ইমেল স্প্যাম অথবা অবাঞ্ছিত বার্তাগুলো বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। স্প্যাম বা ইলেকট্রনিক জাঙ্ক ইমেল নামে পরিচিত। স্প্যাম মেল যে একটা বক্স থাকে না আমাদের ইনবক্সে, অর্থাৎ আমাদের যে ইমেল অ্যাড্রেস, সরি, আমাদের যে ইমেল, সেখানে কি এই যে ইনবক্স থাকে, তারপরে ড্রাফট থাকে, সেন্ট মেল, তারপর কি থাকে, স্প্যাম থাকে, ট্রাস্ট থাকে। এই যে স্প্যাম, এই স্প্যামেই থাকে হচ্ছে এই স্প্যামটা, এই স্প্যাম মানেই হচ্ছে এই স্প্যাম, অর্থাৎ কিছু কিছু মেইল এরকম থাকে যেগুলোর সাথে যদি স্প্যাম চলে আসে তাহলে সেটা, ওই মেইলটা আমার ইনবক্সে শো না করে স্প্যামে পড়ে থাকে। তো বলছে যে স্প্যাম মেইল বক্সটিকে গুছিয়ে নিতে পারে এবং মেইল সার্ভারেও অবস্থান করে নিতে পারে, অর্থাৎ সে সুন্দর করে আমার মেইলে চলেও আসবে এবং স্প্যাম যে বক্সটা আছে সেই বক্সে সে বসে থাকবে। তো অনেক সময় হয় কি, যে ধরেন আমাকে কেউ একটা মেইল পাঠাইলো, আমি বললাম আমি তো মেইলটা পাইনি, বা আপনাকে আমি মেইল পাঠাইলাম আপনারা বলতেছেন যে ম্যাডাম মেইল তো পাইনি, কেউ পাইছি কেউ পাইনি, কিন্তু সবাই বলতেছে পাইনি। তখন আমি কি বলি, তখন নর্মালি টিচাররা বলে বা মানুষটা বলে যে স্প্যামে চেক করেন তো হয়তো ওখানে আছে। তা আমরা তখন কি করি, স্প্যামে চলে যাই, স্প্যামে গিয়ে দেখি আরে হ্যাঁ মেইলটা তো এখানে আছে, তখন কি করি আমরা, মেইলটাতে ক্লিক করে ওপেন করে ফেলি। বাই দিস আমাদের কম্পিউটারে স্প্যাম ইনস্টল হয়ে যায় কিংবা স্প্যাম চলে আসে। হচ্ছে যে অবাঞ্ছিত জাঙ্ক মেইলের প্রতি কারো কোনো আগ্রহ থাকে না। সর্বোচ্চভাবে এটাই বলা যায় যে স্প্যামে এমন কিছু লিংক দেওয়া থাকে যাতে ক্লিক করলে এমন কিছু ওয়েবসাইট ওপেন হবে যার দ্বারা ওই কম্পিউটার ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এই যে স্প্যাম মেইলটা আসলো, এখন এই স্প্যাম মেইলটা আমি পাঠাইছি আপনাকে, ঠিক আছে, বাট আপনি এখন ওপেন করে দেখলেন যে এখানে একটা লিংক আছে, এখন আপনি তো ভাববেন যে ম্যাডাম আমাকে এই মেইলটা দিছে, এখানে এই লিঙ্কটা আছে, বাট এই লিঙ্কটা তো দেওয়ার কথা ছিল না, ম্যাডাম এটা কেন দিল, আচ্ছা, ঠিক আছে, যখন দিতেই তাহলে আমি ক্লিক করে দেখি। যেহেতু একজন বিশ্বস্ত লোক আপনাকে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন, ওই লিঙ্কটাতে ক্লিক করে ফেলেন অনেক সময়, অনেক সময় করেন না। কিংবা কোনো মেল যদি দেখেন যে ইনবক্সে আসলে স্পামে গেছে, তখন আমরা কি বলি, মেলটা আবার পাঠান, যাতে এবার একটা ফ্রেশ মেল আসে, কারণ স্পামের মেল গুলো আমরা নর্মালি একসেপ্ট করি না, একসেপ্ট করতে চাই না, ওপেনও করি না, রিমুভ করে রাখি। তো এখন আমি যদি এমন একটা মেইল পাঠাই যেটা স্পামে গিয়ে পড়ে আছে এবং আপনি বললেন যে ম্যাডাম হ্যাঁ স্পামে পাইছি, এবং আপনি ওপেন করে দেখে ওখানে একটা লিঙ্কও আসছে, অথচ আমি কিন্তু আপনাকে লিঙ্ক দেইনি, এখন আপনি ওই লিঙ্কে ক্লিক করে একটা ওয়েবসাইটে চলে গেলেন, দেখলেন একটা ওয়েবসাইট ওপেন হলো, সেক্ষেত্রে কি হলো, তখন আপনার কম্পিউটার স্পাম অলরেডি ইনস্টল হয়ে কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করছে। তারপর বলছি ফিশিং। ফিশিং জিনিসটা কি, ফিশিং হচ্ছে স্প্যাম গুলোকে ব্যক্তিগত তথ্য পাঠাবার জন্য সাইবার অপরাধীর দ্বারা প্রতারণা পূর্ব প্রচেষ্টা বলি। ফিশিং কি জিনিস, ফিশিং করে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট হ্যাক করতে পারি, আমরা ফেসবুক আইডি হ্যাক করতে পারি, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হ্যাক করতে পারি ফিশিং করে। এখন ফিশিং কি, নর্মালি ফিশিং বলতে আমরা কি বুঝি, আমরা বড়শি দিয়ে মাছ ধরি না, কি করি, একটা পুকুরের মধ্যে বা খালের মধ্যে অনেকগুলো মাছ আছে, আমরা বসে একটা ফালাই, ফালায় ওখানে একটা টুক করে মাছ ধরে আমরা উঠাই নিই, দ্যাট ইজ দ্য ফিশিং। এবং এখানেও ফিশিংটা ওই টাইপসেরই, অর্থাৎ এই যে আমার যে স্পাম গুলো আমার এখানে যে চলে আসলো, যে স্পাম যদি একটা আমার কম্পিউটারে চলে আসে, তাহলে কি হলো, সে এখান থেকে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো পাস করে ফেলবে। স্পামটা হচ্ছে এখানে বড়শি হিসেবে কাজ করে, এবং সে কি করতেছে, তার কাজটা হচ্ছে ফিশিং করা, অর্থাৎ আমার ব্যক্তিগত যে তথ্য, এগুলো হচ্ছে ধরেন মাছ, পুকুরের মধ্যে যে মাছ, পুকুরটা হচ্ছে আমার কম্পিউটার, ওখানে মাছ আছে, সেটা কি বড়শি দিয়ে আমরা ধরি। তো আমার কম্পিউটারটা হচ্ছে সেই পুকুর,
মাছগুলা হচ্ছে আমার যে ইনফরমেশন, বিভিন্ন তথ্য, ডেটা, ফাইল, ফোল্ডার, এগুলা এগুলা এখন ওই স্প্যামের মাধ্যমে চলে যাবে। তো বড়শি দিয়ে যে মাছটা ধরলো, তেমনি স্প্যামের মাধ্যমে আমার কম্পিউটার থেকে আমার ব্যক্তিগত অনেক ধরনের তথ্য সাইবার অপরাধী যারা আছে, হ্যাকার, সাইবার অ্যাটাকার, তারা কি করে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? ওই যে মেলের মাধ্যমে। সে মেলের মাধ্যমে ঢুকলো, মেলের মাধ্যমে নিয়ে যায়। এখন রুট কিট এটা হচ্ছে আরেকটা। রুট কিটটা কি? এটা এমন এক ধরনের সংগ্রহ যা একটা এমন এক ধরনের সংগ্রহ যা একটা কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কের জন্য প্রশাসন স্তরের অ্যাক্সেস প্রাপ্ত করার জন্য ব্যবহার করা হয়। এটা বৈধ অ্যাপ্লিকেশনের মধ্যে দুর্বলতা হিসেবে কাজ করে, যা সাইবার অপরাধীর দ্বারা ইনস্টল করা হয়। অর্থাৎ একটা বৈধ অ্যাপ্লিকেশন, আমি একটা অ্যাপ্লিকেশন নামাইলাম, সেটার মধ্যে সে থাকবে, রুটকিটটা সেখানে থাকবে। রুট মানে কি? রুট দেখেই বোঝা যায়। রুট মানে হচ্ছে কি গোড়া, কিট মানে পোকা। রুট কিট মানে কি? যে পোকাগুলো গোড়ায় থাকে, এরকম বোঝানোর ক্ষেত্রে তারা এটাকে নাম দিয়েছে হচ্ছে রুট কিট। এখন দেখেন থ্রেডস ডিটেক্টেড। থ্রেডস ডিটেক্টেড কি? কি একটা থ্রেড ডিটেক্টেড হলো এখানে? এখানে কিছু একটা পাইছে। সে আমার একটা ড্রাইভ আছে, ক্যামেল। এই ক্যামেল ড্রাইভের মধ্যে সে কিছু একটা পাইছে। এই যে ব্যাক, যেখানে একটা রুট কিট পাইছে, রুট কিট Win32, উইন্ডোজ 32 এর মধ্যে। হ্যাঁ, সে পাইছে। এখন আমি কি করব? অর্থাৎ আমি যে একটা সফটওয়্যার আমি নামাচ্ছি বা ধরেন একটা অ্যাপ্লিকেশন আমি নামাচ্ছি, তখন আমার ওইটার মধ্যে যদি কোনো রুট কিট থাকে, তাহলে আমাকে এভাবে দেখাবে যেখানে একটা রুট কিট পাওয়া গেছে। আপনি কি করবেন? এটা কি নিবেন? এটা তার কেউ নেয় না। তখন কি করবো? আমরা স্কিপ অপশনে ক্লিক করে ওটাকে স্কিপ করে দিব। অর্থাৎ ওটাকে স্কিপ করে তারপরে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দিলে কি হবে? আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে বা অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে, বাট ওই যে রুট কিটটা আছে সে কি স্কিপ হয়ে গেল। অর্থাৎ তাকে আমার আর দরকার নেই। সে আর আসলো না অ্যাপ্লিকেশনের সাথে আমার কম্পিউটার, শুধু অ্যাপ্লিকেশনটা আসলো। তারপর বলছে বিশ্লেষণের মাধ্যমে আক্রান্ত হবার সম্ভাব্য কারণ নির্ধারণ, পসিবল অফ possible causes of infection in a determined from the analysis. কম্পিউটারের নিরাপত্তা বিঘ্নিত হলে বুঝতে হবে। আচ্ছা, নিরাপত্তা বিঘ্নিত হলে বুঝতে হবে কোন না কোনো ভাবে এখানে একটা ভাইরাস বা হুমকি বা ক্ষতি বা কোনো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো একটা ভাইরাস আছে, কোনো একটা হুমকি আছে, ঠিক আছে? তাই বিশ্লেষণের মাধ্যমে নির্ধারণ করতে হবে যে কোন ধরনের হুমকি এখানে কার্যকর। সাধারণত ব্যবহারকারীরা ভুল থেকে বিভিন্ন ধরনের ব্যবহারকারীর কি বিভিন্ন রকমের ভুল থেকে এই ধরনের হুমকির মধ্যে আমরা পড়ি। অর্থাৎ ধরেন আমরা বিভিন্ন ধরনের ভুল করে থাকি, যেমন এটা ডাউনলোড করে ফেলি, এই লিঙ্কে ক্লিক করি, ওটা ওকে দিয়ে দেই, বা আমাকে বললো যে এটা ডাউনলোড করেন, আমরা ডাউনলোড করে ফেলি। এই ধরনের ভুলের কারণে আমরা বিভিন্ন ধরনের স্পাইওয়্যার, ম্যালওয়্যার, ভাইরাস, স্পাম যা আছে এগুলো কি করে ফেলে আমাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলি বা কম্পিউটারে এক্সেস দিয়ে ফেলি। তারপর বলছে নিরাপত্তা হুমকি নির্ধারণ ও বিশ্লেষণের মাধ্যমে এর বৈশিষ্ট্যাবলী নির্ণয় করা। এখন যে নিরাপত্তা হুমকি গুলো যে আছে সেগুলো বিশ্লেষণ করতে হবে কিভাবে? দেখি, সিস্টেমের প্রতি নিরাপত্তা হুমকি বহু ধরনের হতে পারে। অর্থাৎ আমার সিস্টেমে কিভাবে হুমকি দিচ্ছে সেটা কি কি ধরনের হতে পারে সেটা আমরা দেখি। যে আর আইটি সেক্টর প্রায়শই বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হইতে হয়, যে বিভিন্ন ধরনের ক্ষতির কারণ হতে পারে, আবার আর্থিক ক্ষতিও হইতে পারে। তারপর কি তথ্য নিরাপত্তা ক্ষতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সম্পূর্ণ সিস্টেমের জন্য বিরাট হুমকির জন্য বিবেচনা হতে পারে। অর্থাৎ আমার কম্পিউটার থেকে তথ্য চলে গেল, কোনো একটা ইনফরমেশন চলে গেল, এখন পুরাটা যায় নাই, কিছু কিছু পার্ট গেছে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গেছে, বাট সেটাও তো আমার জন্য একটা বিপজ্জনক ব্যাপার। পুরোটা না গেলেও কিছুটাতে গেছে। এখন যে মানুষটা নিচ্ছে, যে অ্যাটাকার সেটা নিচ্ছে, সে তো বোকা না, সে তো ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইনফরমেশন দিয়ে ফুল ইনফরমেশনটা সে বাকিটা সে নিজেই গড়ে তুলতে পারবে, নিজেই বের করতে পারবে টোটাল ইনফরমেশনটা। তাহলে আসলে কি সব প্রতিষ্ঠানই বর্তমানে এসব হুমকির মোকাবেলার জন্য মানে মোকাবেলা করতে হয়। সেজন্য কি তাদের তথ্য সম্পদ বাঁচানোর জন্য নিরন্তর
চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাই নিরাপত্তার হুমকির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এর দ্বারা সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা পাবার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়। এখানে একটা চার্ট আছে, চার্টে কি বলছে, আইডেন্টিফাই অ্যাসেটস, এভালুয়েট থ্রেটস এন্ড রিস্কস, তারপর বলছে অ্যাপ্লাই এন্ড মনিটর সেফগার্ডস, তারপর রেসপন্ড টু সিকিউরিটি ইনসিডেন্ট, তারপর বলছি কি মেক অ্যাডজাস্টমেন্ট ইফ নিডেড, যদি অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে তাহলে সেটা নিতে হবে। তো এটা আমি আপনাদেরকে বলি, এখানে প্রথমে বলা হয়েছে, প্রথমে একটা অ্যাসেট পাওয়া গেছে, আইডেন্টিফাই একটা অ্যাসেট, অর্থাৎ আমি একটা সফটওয়্যার, একটা ভাইরাস বা ম্যালওয়্যার কিছু একটা পাইলাম, সেই কিছু একটাকে বোঝানো হচ্ছে অ্যাসেট দিয়ে। এই কিছু একটা অ্যাসেট আমি পেয়েছি, ইভালুয়েট থ্রেট এবং রিস্ক, এখন আমার ইভালুয়েট করতে হবে যে আমি যেটা পাইলাম সেটা দিয়ে আমার কি কি রিস্ক আছে, কি কি থ্রেট আমি পাইতে পারি, কি কি রিস্ক আমার আছে। তারপরে বলছে যে অ্যাপ্লাই এন্ড মনিটর সেফগার্ড, এখন ওই থ্রেট বা রিস্ক এর উপর ডিপেন্ড করে, বা আমি যেটা পেয়েছি সেটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের সেফগার্ড অ্যাপ্লাই করতে হবে এবং মনিটরও করতে হবে। তারপর মনিটর করতে হবে মানে কি, দেখতে হবে যে আরো কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা সে এখনো আছে কিনা, বা আবার সে আসলো কিনা, এগুলো। তারপর বলছে রেসপন্ড টু সিকিউরিটি ইনসিডেন্ট, তারপরে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি ইনসিডেন্টের জন্য অলওয়েজ কি থাকবো, অ্যাক্টিভ থাকবো। তারপর বলছে মেক অ্যাডজাস্টমেন্ট ইফ নিডেড, তারপর যদি কোনো ধরনের অ্যাডজাস্টমেন্টের দরকার হয় তাহলে আমরা সেটাও নিব। তারপর হচ্ছে বিশ্লেষণের মাধ্যমে যে তথ্য পাওয়া যায় সেসব হুমকির ব্যাপারে তাতে কতগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, কি বলছে, কি বলে এসব, আচ্ছা, তাতে কি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে কাজ করলে সকল কাজের সাফল্যের পরিমাণ বেড়ে যায়, ফলে তথ্য নিরাপত্তা কৌশল বাস্তবায়নে সহজ হয়। উপরিউক্ত চিত্রের মাধ্যমে দেখা যায় যে প্রথমে আমাদের তথ্য বা উপাত্ত নির্ণয় করতে হবে, এই যে আইডেন্টিফাই অ্যাসেট, যার উপর এই হুমকি প্রযোজ্য হতে পারে। এরপর হুমকির পরিমাণ নির্ণয় করতে হবে, তারপরে হুমকি হতে নিরাপদ থাকার যে বিভিন্ন কৌশল তা পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ আমি হুমকিগুলো থেকে কিভাবে নিরাপদ থাকতে পারি, কোন কৌশলগুলো আমি প্রয়োগ করতে পারি, কোন কৌশলগুলো অবলম্বন করলে আমি নিরাপদ থাকবো, সেই কৌশলগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং ওই কৌশলগুলো আদৌ কাজে লেগেছে কিনা, কাজ করেছে কিনা সেগুলো দেখতে হবে। তারপর বলছে এ সময় নিরাপত্তাজনিত ঘটনায় দ্রুত সাড়া দিতে হবে। এখন আমার যদি কোনো নিরাপত্তাজনিত ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে কি করতে হবে, দ্রুত সাড়া দিতে হবে। সেক্ষেত্রে যদি কৌশল ঠিকমতো কাজ না করে এবং যদি প্রয়োজন পড়ে তাহলে তথ্য সম্পদের বা অন্যান্য বিষয়কে সমন্বয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত অর্জন করতে হবে। অর্থাৎ এখন আমাকে যাই প্রয়োজন, যাই করার প্রয়োজন না কেন, যদি তথ্য সম্পদের উপর, তথ্য বা সম্পদের বা অন্যান্য কোনো বিষয়ের সমন্বয়ে যদি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়, আমাকে সেটাও করতে হবে নিরাপত্তার খাতিরে। তারপর বলছে নিরাপত্তা হুমকির সমর্থন বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা। এবং বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা হুমকির সামর্থ্য নির্ণয় করতে হলে এটা আসলে কি ধরনের একটা হুমকি, এটা কি ভাইরাস সংক্রামক, মানে ভাইরাস সংক্রান্ত, নাকি এটা ডেটা মুছে ফেলতে পারে, নাকি এটা হার্ডওয়্যারের কোনো যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে, নাকি এটা একটা ম্যালওয়্যার, নাকি এটা একটা স্পাইওয়্যার হিসেবে কাজ করে, অথবা এই হুমকি দ্বারা সিস্টেমের কোন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নির্ণয় করা সম্ভব বিশ্লেষণের মাধ্যমে। এগুলো সব আমাকে কি করতে হবে, আগে বিশ্লেষণ করতে হবে যে জিনিসটা আসলে কি, এবং এটার সাহায্যে আমার কোন ধরনের ক্ষতি হতে পারে, আমার ডেটা মুছে ফেলবে, নাকি ডেটা পাস করে ফেলবে, ডেটা কি করাপ্ট করে ফেলবে, নাকি আমার কোনো হার্ডওয়্যার নষ্ট করে ফেলবে, এগুলো আমাকে আগে বিশ্লেষণ করে জানতে হবে যাতে একে মোকাবেলা করা সহজ হয়। তাই এই হুমকির সমর্থ নিরূপণ জরুরি। তো হচ্ছে প্রভাবিত ফাইলগুলো বাতিল হয়েছে, affected files are nullified, ভাইরাস ও অন্যান্য হুমকির কারণে সমস্ত ফাইল নষ্ট হয়ে যায়, সেগুলোকে দ্রুত বাতিল করে দিতে হয়।
এখন আমার যে কম্পিউটারে যদি কোনো ভাইরাস থাকে তাহলে সে কি করবে, আমার বিভিন্ন ধরনের ফাইলকে নষ্ট করে দিবে। নষ্ট করে দেওয়ার ফাইলগুলোকে আমি কি করব, দ্রুত বাতিল করে ফেলবো, রিমুভ করে ফেলবো, ডিলিট করে ফেলবো। তারপর বুঝছেন, নইলে ওই নষ্ট ফাইলগুলো দ্বারা কি হবে, আমার সিস্টেমের আরো বেশি ক্ষতি হবে। অর্থাৎ ওই ফাইলের মায়ায় থাকা যাবে না যে আল্লাহ আমার এই ফাইলগুলো নষ্ট করে ফেলছে, তারপর আমি ফাইলটা রেখে দিব, বা আমার ফাইলটা তো লাগবে। মানে এইসব চিন্তা করে ফাইলটা রেখে দেওয়া যাবে না। ফাইলটা খুবই দ্রুত বাতিল করতে হবে, ডিলিট করতে হবে, কম্পিউটার থেকে রিমুভ করে দিতে হবে, নাহলে আমার সিস্টেমের আরো বেশি ক্ষতি হবে। যখনই কোনো সিস্টেমের কোনো কোনো ফাইলে হুমকির কারণে অকার্যকর বলে বিবেচিত হয়, তখন ওই সিস্টেমের কার্যকারিতা হ্রাস পেতে থাকে। তাই এই অচলাবস্থা থেকে পরিত্রাণের জন্য ওই ক্ষতিগ্রস্ত ফাইলগুলো দ্রুত বাতিল করতে হবে। প্রয়োজনে নতুন করে সিস্টেমের ফাইল সংযোগ করতে হবে। অর্থাৎ দরকার পড়লে আমরা নতুন সিস্টেম ফাইল ইনস্টল করব, নতুন সিস্টেম ফাইল আনবো, বাট আমরা ওই ফাইল আর রাখবো না, ওই ফাইল আমরা দ্রুত রিমুভ করব। তারপর বলছে অ্যান্টিভাইরাস ব্যবহার করা, সিস্টেম হতে নিরাপত্তা হুমকি দূর করা। অ্যান্টিভাইরাস হলো এক প্রকার ভাইরাস যা সিস্টেম হতে ভাইরাসের জাত। এখন অ্যান্টিভাইরাস কি, এটা তো আমরা এতক্ষণ পড়েই আছি। এখন বলছে যে অ্যান্টিভাইরাসটা তাহলে কি, এক প্রকার ভাইরাস, এটাও এক প্রকার ভাইরাস। বাট আমরা পড়ছিলাম যে ভাইরাস হচ্ছে দুই টাইপসের, একটা হচ্ছে যেটা ক্ষতি করে, একটা হচ্ছে যেটা হেল্প করে। অ্যান্টিভাইরাস হচ্ছে যেটা আমাদেরকে হেল্প করে, হেল্পফুল ভাইরাস। তো যা সিস্টেম হতে ভাইরাস জাতীয় হুমকিকে মুছে ফেলায়। অর্থাৎ এটাও এক ধরনের ভাইরাসের ন্যায় কাজ করে, যা কিনা ভালো কাজের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যান্টিভাইরাস হচ্ছে ভালো কাজের জন্য ব্যবহৃত হয়। আর ভাইরাস কি, ভাইরাস বা অন্যান্য হুমকির কারণে যে সমস্ত ফাইল নষ্ট হয়ে যায় বা আক্রান্ত হয়, ওই ফাইলগুলো থেকে আরো ফাইলে ভাইরাস বা হুমকি সংক্রমিত হতে পারে। এখানে বলছে, এখানে একটা স্ক্রিনশট দিয়ে বলছে যে একটা ভাইরাস পাওয়া গেছে, যে ওয়ার্নিং ইনফেক্টেড ফাইল ডিটেক্টেড। এমন একটা ফাইল পাওয়া গেছে যেটার মধ্যে ভাইরাস হচ্ছে ইনফেক্টেড আছে। হ্যাঁ, তো আমি এখন কি করব, এটা কি করব, বাই ফুল এডিশন নাকি কন্টিনিউ, কি করব আমি? তারপর বলছে যে ভাইরাস রিমুভাল টুলস। এখন আমি এই যে ফাইল যে পাওয়া গেছে, এটা কি করবো, এটা কি আমি রেখে দিব নাকি এটা আমি রিমুভ করবো? রিমুভ করার জন্য আমার কি লাগবে, ভাইরাল ভাইরাস রিমুভার টুল লাগবে, একটা টুল লাগবে। সেখানে আমি কি করব, এখানে কিছু অপশন আছে, যেমন অটো স্ক্যান। অটো স্ক্যান সে করবে, বাট অটো স্ক্যান কাকে করবে, হিডেন সেট আপ অবজেক্ট, অর্থাৎ যেই অবজেক্ট গুলা, যেই ফাইল গুলা হিডেন অবস্থায় আছে সেগুলাকে স্ক্যান করবে। সিস্টেম মেমোরিকে স্ক্যান করবে। তারপর ডিস্ক বুক বুট যেটা আছে, ডিস্ক বুট সেক্টর, সেটাকে সে হচ্ছে স্ক্যান করবে। আমি এখানে সিলেক্ট করে দিতে পারবো যে সে আমার কোন কোন কম্পিউটারের কোন কোন পার্ট গুলোকে স্ক্যান করবে। তারপর সিলেক্ট করার পরে এখানে কর্নারে স্টার্ট স্ক্যান অপশন আছে, সেখানে আমি ক্লিক করে দিব। ওকে, ফাইন। তাই অ্যান্টিভাইরাস ব্যবহার করে এই সমস্ত হুমকি দূর করা অতি জরুরি। বাজারে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস পাওয়া যায়, আবার ইন্টারনেট থেকেও বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ডাউনলোড করা হয়। তবে কোনো কোনো অ্যান্টিভাইরাস দ্বারা স্ক্যান করা ফাইলের মধ্যে ক্ষতিগ্রস্ত ফাইল পাওয়া গেলে ওই ফাইলটিকে অ্যান্টিভাইরাস মুছে ফেলে। এবং কোনো কোনো ফাইল এরকম থাকে যেটা অ্যান্টিভাইরাস অটো ফাইল ফাইন্ড করার পরে সে নিজেই মুছে ফেলে। যেমন কি অ্যাভাস্টার অ্যান্টিভাইরাস যেটা আছে, আবার কিছু কিছু অ্যান্টিভাইরাস যেমন হচ্ছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস সে। আবার কিছু কিছু অ্যান্টিভাইরাস আক্রান্ত ফাইলটিকে খুঁজে বের করে ভাইরাসের কারণ থেকে ফাইলটিকে মুক্ত করে, অর্থাৎ ফাইলটি না মুছে শুধুমাত্র ক্লিন করে ফেলে। যেমন ক্যাসপারস্কি। এর মানে হচ্ছে অ্যান্টিভাইরাস হচ্ছে দুই ধরনের। একটা অ্যান্টিভাইরাস হচ্ছে সে যদি ভাইরাস পায় কোনো ফাইলের মধ্যে, তাহলে সে ফাইলটাকে ডিলিট করে দিবে, তো ফাইলটা সহ ডিলিট করে দিবে। যেমন হচ্ছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস। আর কিছু কিছু অ্যান্টিভাইরাস আছে যেগুলো হচ্ছে যদি কোনো ফাইল পায় যেটার মধ্যে ভাইরাস আছে, তাহলে সে ওই ফাইল থেকে শুধুমাত্র ভাইরাসটাকে রিমুভ করবে, কিন্তু ফাইলটাকে রিমুভ করবে না। যেমন ক্যাসপারস্কি। এখন তাই সিস্টেমের সিকিউরিটি হুমকিতে পড়তে পারে, এবং এমন সম্ভাবনা থাকলে সাথে সাথে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে ওই হুমকিটাকে দূর করতে হবে। এখানে ছবি দিয়ে দিচ্ছে, ছবি দিয়ে বুঝাই দিচ্ছে সম্ভাব্য ক্ষতি হতে সিস্টেম পুনরুদ্ধার। অর্থাৎ আমার সিস্টেমে যদি অ্যান্টিভাইরাস সরি কোনো ভাইরাস থাকে, তাহলে কি ওইটাকে কিভাবে আমি পুনরুদ্ধার করব। বিভিন্ন হুমকির ফলে সিস্টেমে যে ক্ষতি হতে পারে তা বাস্তবেই যখন ঘটে,
তখন সিস্টেম পুনরুদ্ধার করার চেষ্টা করতে হয়, আর সিস্টেম পুনরুদ্ধারের মাধ্যমে যে যে ক্ষতির আশঙ্কা ছিল তা দূর করা যায়। নিরাপত্তা হুমকি দ্বারা বিভিন্ন ধরনের নিরাপত্তা নিরাপত্তা হুমকি দ্বারা বিভিন্ন স্পষ্টভাবে সরি কি করতেছে নিরাপত্তা হুমকি দ্বারা ক্ষতি স্পষ্টভাবে নির্ধারণ করা। অর্থাৎ আমি দেখবো যে আমার আসলে মেইন কোন ক্ষতিটা হবে, এটার কারণে কি ক্ষতি হবে। তুমি কোনো সিস্টেমে যদি হুমকি পড়ে, হুমকি যদি আমার আসে, ধরেন একটা হুমকি আসলো, বাস্তবায়িত কাজ করে থাকে, তবে তার ফলে যে ক্ষতি সাধিত হবে সেটা সঠিকভাবে আগে আমার জানতে হবে। যেমন আনঅথরাইজড অ্যাক্সেস নেটওয়ার্ক, এখানে একটা ছবি দিয়ে বুঝায় দিচ্ছে। ঠিক আছে, বলছে যে জানতে হলে কি কিভাবে কোন কোন পদ্ধতিতে ক্ষতি সাধন হয়েছে এবং ক্ষতির পদ্ধতি জানা যাবে, তখনই সহজে বোঝা যাবে যে কি কি ধরনের ক্ষতি হয়েছে। অর্থাৎ আমি যখন জানবো যে কি কি পদ্ধতি আছে ক্ষতির, সেই পদ্ধতিগুলো যখন আমি জানবো তখন আমি এটাও জানবো যে আমার তাহলে কি ক্ষতি হয়েছে। অর্থাৎ আমি পদ্ধতি জানলে এটাও জানবো যে আমার কম্পিউটারে কি ক্ষতি হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য যখন যা যা করা লাগবে তা দ্রুত করতে হবে। এ সমস্ত ঘটনায় মূলত তিন ধরনের ক্ষতি হতে পারে। একটা হচ্ছে হার্ডওয়্যারের যন্ত্রাংশের ক্ষতি হতে পারে, আরেকটা হচ্ছে বিভিন্ন আমার যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের ক্ষতি হতে পারে, আরেকটা হচ্ছে ডেটার ক্ষতি হতে পারে। তিন ধরনের ক্ষতি আমার হতে পারে। যদি কোনো নিরাপত্তা হুমকি বাস্তবে পর্যবসিত হয় বা অনুরূপ কোনো ঘটনা ঘটে, তবে সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ডেটাটা আমার রক্ষা করার জন্য। যেমন বলছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ডেটা ফাইল সমূহ আক্রান্ত হয় পেন ড্রাইভ ব্যবহারের কারণে। অর্থাৎ আমি যে যদি আরেকজনের কম্পিউটারের পেন ড্রাইভ আমার কম্পিউটারে ইউজ করি, অফিসিয়াল কোনো পেন ড্রাইভ আমার কম্পিউটারে ইউজ করি, বা ধরেন আমার কম্পিউটারে ভাইরাস আছে, আমি অফিসিয়াল একটা পেন ড্রাইভ আমার কম্পিউটারে ইউজ করে আবার অফিসে সেটা দিয়ে দিলাম, তাহলে কি হলো, এখন অফিসের কম্পিউটার গুলো এফেক্টেড হয়ে গেল, কারণ পেন ড্রাইভ আমার কম্পিউটার থেকে ভাইরাস পাস করে ফেলছে। তো বলছে যে ম্যাক্সিমাম ডেটা ফাইল গুলা আক্রান্ত হয় হচ্ছে পেন ড্রাইভ ব্যবহারের কারণে। তাই অ্যান্টিভাইরাস থাকলে তা দিয়ে স্ক্যান করে তারপর পেন ড্রাইভ ব্যবহার করা উচিত। অর্থাৎ আমি যখন পেন ড্রাইভটা লাগাবো, ধরেন অন্য কারো পেন ড্রাইভ আমি আমার কম্পিউটারে ইউজ করব, সেক্ষেত্রে আমি কি করবো, কম্পিউটারে অ্যান্টিভাইরাসও দেওয়া আছে, আমি পেন ড্রাইভটা আগে ইনপুট করে তারপর আগে পেন ড্রাইভটাকে আমি স্ক্যান করবো আমার অ্যান্টিভাইরাসের মাধ্যমে। স্ক্যান করে দেখবো পেন ড্রাইভে কোনো ধরনের ভাইরাস কিছু আছে কিনা। যদি না থাকে তো ফাইন, আর যদি থাকে তাহলে তো আমার ডিটেক্ট হয়েই গেল, আমি সেটাকে আগে রিমুভ করবো, তারপর আমি পেন ড্রাইভটা ওপেন করে ইউজ করবো। তারপর বলছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে সংক্রমণ ফাইল পুনরুদ্ধার করা। এখন আমি অ্যান্টিভাইরাস, ধরেন একটা ফাইল সংক্রমিত হয়ে গেছে ভাইরাস দিয়ে, এখন আমি সেই ফাইলটাকে কিভাবে অ্যান্টিভাইরাসের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারি। যখন কোনো নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে কোনো সিস্টেমে ভাইরাস বা অন্য কিছু দ্বারা আক্রান্ত হয়, তা রোধের জন্য অ্যান্টিভাইরাস আমরা ব্যবহার করি। তো অনেক অ্যান্টিভাইরাস আছে যা ইনফেক্টেড ফাইলকে ক্লিন না করে মুছে ফেলে। এটা আমরা আগেও 2-3 বার পড়ে আসছি, 2-3 জায়গায় পড়েছি এই চ্যাপ্টারে, যে কিছু অ্যান্টিভাইরাস আছে যেটা ইনফেক্টেড ফাইলটাকেই রিমুভ করে দেয়, এটাকে ক্লিন করে না, ফাইলটাকেই রিমুভ করে দেয়। যেমন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস। আবার কিছু অ্যান্টিভাইরাস আছে যা ইনফেক্টেড ফাইলকে ক্লিন করে, নিরাপদ করে তোলে, মুছে ফেলে না। অর্থাৎ ফাইলটাকে নষ্ট করে না বা ফাইলটাকে ডিলিট করে না। যেমন ক্যাসপার অ্যান্টিভাইরাস। সুতরাং অ্যান্টিভাইরাস অতি গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন লোকে অ্যান্টিভাইরাস ব্যবহারই করতো না, আর করলেও কি পাইরেটেড সিডি দ্বারা কাজ সারার চেষ্টা করতো। অর্থাৎ কপি, অ্যান্টিভাইরাসের যে কপি পাওয়া যায়, সিডি আকারে অ্যান্টিভাইরাসের কপি পাওয়া যায়, সেগুলো ইউজ করতো। কিন্তু এখন সব পরিবর্তনের সাথে সাথে লোকের কি ও লাইসেন্স সফটওয়্যারের দিকে ঝুঁকে পড়ছে। অর্থাৎ মানুষ এখন কপি করা সফটওয়্যার বা পাইরেটেড সফটওয়্যার ইউজ না করে লাইসেন্স কৃত যে সফটওয়্যার আছে সেগুলোকে ইউজ করে। ফলে
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে লাইসেন্স সফটওয়্যার অনেক বেশি ভূমিকা রাখে। নিয়মিত আপডেট হয় বলে নতুন আবিষ্কৃত ভাইরাস আক্রান্ত ফাইলগুলোকে পুনরুদ্ধার করা যায়। এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাসের ছবি দিয়ে দিচ্ছে। যদি কিছু ফাইল মুছে ফেলার প্রয়োজন হয় তাহলে এর প্রতিক্রিয়া চিহ্নিত করা। যখন কোনো কম্পিউটারে কোনো হুমকি বা ভাইরাস বা ম্যালওয়্যারের কারণে কোনো ফাইলকে কি করা হয়, ফাইল এমন ভাবে ড্যামেজ হয় যে তার সংশোধন বা কি ওটাকে ডিসইনফেক্ট করা পসিবলই না, তখন আমরা কি করব, সেসব ফাইল কম্পিউটারের অন্যান্য ফাইলের জন্য তখন হুমকি হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে সেই ফাইলগুলোকে আমরা মুছে ফেলতে পারি, এছাড়া আর কোনো উপায় থাকে না। এখানে কি আছে, স্মার্ট স্ক্যানার। হুম, স্মার্ট স্ক্যানার এর মাধ্যমে তারা স্ক্যান করে দেখছে, সমস্ত ফাইল যাচাই করে দেখে কিছু ফাইল আক্রান্ত হয়েছে তখন ওই অ্যান্টিভাইরাস গুলোকে ক্লিন করতে শুরু করে, কিন্তু কিছু ফাইল একেবারে নষ্ট হয়ে যাওয়ায় সেগুলোকে আর ক্লিন করতে পারে না। মানে বলতেছে যে স্ক্যান করে দেখতে, এখন এখানে এমন কিছু ফাইল আছে যেগুলোকে সে ক্লিন করতে পারছে, শুধু ভাইরাসটা ক্লিন করতে পারছে, ফাইলটা ফাইলের জায়গায় আছে। বাট এরকম কিছু ফাইলও আছে যেটাকে শুধু ক্লিন করা পসিবল নয়, ফাইলটা রিমুভ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে সব ফাইল শুধুমাত্র প্রয়োজনীয় ডেটা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে ফাইলের মধ্যে অপারেটিং সিস্টেমের সিস্টেম ফাইলও থাকতে পারে, তাই ফাইল মুছে দেওয়ার আগে ডেটা ফাইলগুলো কপি করে সংরক্ষণ করা জরুরি। আর সিস্টেম ফাইল সিডি হতে রিইনস্টল করা যেতে পারে। অর্থাৎ এখন দেখতে হবে, যদি দেখি যে কোনো একটা ফাইল এরকম পাওয়া গেছে যেটা ক্লিন করতে পারতেছে না, ফাইল রিমুভ করতে হবে, তখন আগে দেখবো যে সেটা কি ডেটা ফাইল নাকি সিস্টেম ফাইল। ডেটা ফাইল হচ্ছে একটা জিনিস, সিস্টেম ফাইল হচ্ছে আরেকটা জিনিস। ডেটা ফাইল হলে আমাকে আগে জানতে হবে যে ওটার মধ্যে কি 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 ডেটা আছে, ডেটা গুলো আমি কপি করে রেখে দিব, কপি করে রেখে তারপর আমি ওই ফাইলটাকে রিমুভ করে দিব। আর যদি সেটা সিস্টেম ফাইল হয়, সিস্টেম ফাইল হলে আমি ওটা ডিলিট করে দিতেই পারি, রিমুভ করে দিতে পারি, কারণ আমি পরবর্তীতে সিস্টেম ফাইল সিডি আছে সেখান থেকে আমি রিইনস্টল করে নিতে পারবো। যদি স্বতন্ত্র কম্পিউটারের বুট সেক্টর নষ্ট হয়ে যায় তবে রিকভারি ডিস্ক ব্যবহার করে সেক্টর পুনরুদ্ধার করা যায়। যদি ভাইরাস বা কোনো হুমকির কারণে স্ট্যান্ড অ্যালোন কম্পিউটার বা বুট সেক্টর যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটার প্রায় অচল হয়ে যায়। অর্থাৎ এমন একটা ভাইরাস যেটা আমার বুট সেক্টরটাকে নষ্ট করে দিচ্ছে, যদি বুট সেক্টরই নষ্ট হয়ে যায় তাহলে তো আমার কি কম্পিউটারটা অচল হয়ে গেল না, প্রায় অচল হয়ে গেল। তখন আগে থেকে তৈরি করে রাখা রিকভারি যে ডিস্ক, ওই যে আমরা আগে পড়ে আসছিলাম যে আমরা যখন একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করবো তখন আমরা সেই সাথে একটা রিকভারি ডিস্কও ক্রিয়েট করে নিব। সেখানে কি, সেখান থেকে আমি বুট সেক্টরকে রিকভারি করতে পারি। তারপরে বলতে বুট সেক্টর মূলত ব্যাপক ভাইরাসের আক্রমণের কারণে সংক্রমণের শিকার হয়, তাই এটা পরবর্তীতে রিকভারি ডিস্কের সাহায্যে আগের অবস্থানে ফিরিয়ে আনো। এখানে দেখাচ্ছে যে তারা কি ডেটা রিকভারি করতেছে। ভাইরাস বা অন্য কোনো হুমকির কারণে বুক সেক্টর নষ্ট হয়ে গেলে তা রিকভারি করার জন্য কি করতে হবে, রিকভারি করার জন্য ওই বুট সেক্টরের ডিস্কের একটা পার্টিশন থাকে যাতে ভাইরাস আক্রমণ করে থাকে। এখন বুট সেক্টরের একটা স্পেসিফিক পার্টিশন থাকে যেখানে হচ্ছে ভাইরাস অ্যাটাক করে।